হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ। আজ আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। ভারতীয় সংবিধানে বিগত কয়েক বছর চাকরির পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজ আমাদের আলোচনা। প্রত্যেকটি প্রশ্নই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন শুরু করি। ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান যখন গঠন করা হয় সে সময় গঠনের সময় যে জিনিসগুলো হয়েছিল, গঠনের সময় যে ব্যাপারগুলো ঘটেছিল তার উপর থেকে যে প্রশ্নগুলো এসছে, প্রথমে সেগুলো নিয়ে আলোচনা। প্রথম প্রশ্ন: ইন হুইচ ইয়ার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া পুট ইন প্র্যাকটিস? প্রথম প্রশ্ন: স্বাধীন ভারতের সংবিধান কোন বছর কার্যকরী হয়? উত্তরটি হবে 26শে জানুয়ারি 1950। পরের প্রশ্ন: হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড ইন 1946? 1946 সালে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল তার প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তরটি হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 3: ইন হুইচ ইয়ার দ্য কনস্টিটিউশন অ্যাডপ্টেড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট? কোন বৎসর ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল? উত্তরটি হবে নভেম্বর 26, 1949। 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর সংবিধান ভারতীয় সরকার দ্বারা গ্রহণ করা হয়েছিল। ডিউরিং হুইচ ফলোয়িং পিরিয়ড ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আপন অ্যান্ড ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতীয় সংবিধান তৈরি করার সময় কোন সাল থেকে কত সাল পর্যন্ত এই সংবিধান তৈরি করার প্রক্রিয়াটি চলেছিল? উত্তরটি হবে ডিসেম্বর 1946 টু নভেম্বর 1949। অর্থাৎ 1946 সালের ডিসেম্বর মাস থেকে 1949 সালের নভেম্বর মাস পর্যন্ত। এই অপশানগুলি পরীক্ষার প্রশ্নে দেওয়া রয়েছে, সেখান থেকেই এই অপশানগুলো নেওয়া। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5: হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারপারসন অব দ্য ড্রাফটিং কমিটি? অর্থাৎ সংবিধান তৈরির সময় একটি ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি তৈরি করা হয়েছিল। সেই খসড়া কমিটির চেয়ারপারসন কে ছিলেন? উত্তরটি হলো ডক্টর B.R. আম্বেদকর। পরের প্রশ্ন: হাউ মেনি মেম্বার্স ওয়ার ইনিশিয়ালি ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতীয় সংবিধান সভার প্রথমে যখন ভারতীয় সংবিধান সভা শুরু হয় তখন প্রাথমিক মেম্বার বা সদস্য সংখ্যা কত ছিল? উত্তরটি হবে 389 জন। কিন্তু পরে এটি কমে হয়ে গিয়েছিল 299। তার কারণ পাকিস্তান আলাদাভাবে তাদের সংবিধান সভা গঠন করেছিল, তাই ওটি হয়ে গিয়েছিল 299 বা 299। পরের প্রশ্ন: হুইচ ওয়াজ দ্য বিগেস্ট সোর্স ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধান রচনার ক্ষেত্রে সবচেয়ে বড় উৎস কোনটিকে ধরা হয়? উত্তর হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 1935 খ্রিস্টাব্দে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটি প্রকাশিত হয়েছিল ব্রিটিশদের দ্বারা, অর্থাৎ তখন ভারত ছিল ব্রিটিশ শাসিত, সে সময় যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট প্রকাশ করা হয়েছিল সেটাই ছিল সবচেয়ে বড় উৎস ভারতীয় সংবিধান লেখার ক্ষেত্রে। কোশ্চেন নম্বর 8: হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ দ্য প্রিন্সলি স্টেটস ইন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ পার্টিশন? যখন ভারত ভাগ হয় তখন ভারতে প্রিন্সলি স্টেটস অর্থাৎ রাজা দ্বারা পরিচালিত
স্টেটস অর্থাৎ রাজ্যের সংখ্যা কতগুলি ছিল বা কতগুলি রাজ্যে রাজতন্ত্র ছিল, কতগুলি রাজ্যে রাজতন্ত্র ছিল? উত্তর হবে 562 অর্থাৎ 562টি। নেক্সট কোশ্চেন, following the pattern of which country the Constitution of India established a parliamentary system of government? অর্থাৎ কোন দেশকে অনুসরণ করে ভারতীয় সংবিধান একটি পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট গঠন করেছিল? উত্তরটি হবে ব্রিটেন বা ইংল্যান্ড। পরের প্রশ্ন, ইন হুজ রিপোর্ট দ্য আইডিয়া অফ ফেডারেশন অফ স্টেটস ওয়াজ ফার্স্ট প্রপোজড? অর্থাৎ কার রিপোর্টে প্রথম এই ধারণাটা দেওয়া হয়েছিল যে আমাদের ভারতবর্ষকে ফেডারেশন অফ স্টেটস অর্থাৎ যুক্তরাজ্য বা রাজ্যের সমন্বয় হিসাবে তৈরি করা হোক? উত্তরটি হবে মতিলাল নেহরু, যেটা আমরা নেহরু রিপোর্ট নামেও জানি। পরের প্রশ্ন, হোয়েন ইন্ডিয়া অ্যাচিভড পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল? কখন ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছিল? 15th August 1947, 15ই অগস্ট 1947 সালে। পরের প্রশ্ন, হু ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাডভোকেটস অফ ইউনাইটেড সোভারেন বেঙ্গল? ইউনাইটেড সোভারেন বেঙ্গলের একজন অ্যাডভোকেট অর্থাৎ আইনজীবীর নাম কি? এইচ.এস. সুরাবর্দী। উত্তরটি হবে এইচ.এস. সুরাবর্দী। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার পূর্ণ স্বরাজ ডে ওয়াজ সেলিব্রেটেড? কোন বছর পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল? উত্তরটি হবে 26শে জানুয়ারি 1930। 1930 সালের 26শে জানুয়ারি পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়েছিল। পরের প্রশ্ন, ইন হুইচ সেশন পূর্ণ স্বরাজ রেজলিউশন ওয়াজ টেকেন? অর্থাৎ পূর্ণ স্বরাজ এই রেজলিউশনটা কোন সেশনে নেওয়া হয়েছিল? কোন বছর নেওয়া হয়েছিল? ইন ডিসেম্বর 1929, 1929 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এই পূর্ণ স্বরাজ রেজলিউশন নেওয়া হয়েছিল এবং এটাকে লাহোর সেশন নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, অন হুইচ ইয়ার দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হ্যাপেন্ড? অর্থাৎ সংবিধান সভার প্রথম মিটিং কবে সংগঠিত হয়েছিল? উত্তরটি হবে 9th ডিসেম্বর 1946। 9 ডিসেম্বর 1946 সালে সংবিধান সভার প্রথম মিটিং সংগঠিত হয়েছিল। পরের প্রশ্ন, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার অব দ্য অ্যাসেম্বলি? অর্থাৎ অ্যাসেম্বলির কনস্টিটিউশনাল অ্যাডভাইজার সাংবিধানিক উপদেষ্টা কাকে নিয়োগ করা হয়েছিল? উত্তর হবে বি.এন. রাও। বি.এন. রাওকে সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছিল। পরের প্রশ্ন, হুইচ ফর্ম অব গভর্নমেন্ট ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর? ভারতে কোন ধরনের সংবিধান প্রচলিত? কোয়াসি ফেডারেল, অর্থাৎ ইউনিটারি স্টেটস উইথ সাবসিডিয়ারি ফেডারেল ফিচার্স। সবচেয়ে শক্তিশালী হচ্ছে কেন্দ্র সরকার এবং সেটি রাজ্য সরকারকে সমন্বয় করে সরকার চালাবে। কোশ্চেন নাম্বার 18, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া? আমাদের ভারতবর্ষের প্রকৃত পদ্ধতিটি কি? আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রকৃত পদ্ধতিটি কি? ইউনিটারি উইথ ফেডারেল ফিচার্স। একই, কেন্দ্রীয়ভাবে সরকার চলবে কিন্তু রাজ্যদের সমন্বয় করে নিয়ে রাজ্যকে সমন্বয়ে নিয়ে কেন্দ্রীয় সরকার চালাবে।
পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য চিফ সোর্স অফ পলিটিক্যাল পাওয়ার ইন ইন্ডিয়া? রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি? ভারতবর্ষে রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস কি? দ্য পিপল, অর্থাৎ জনগণ। পরের প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই কমিউনালিজম? কমিউনালিজম বলতে তুমি কি বোঝো? শোয়িং ফেভার অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, ধর্মের ভিত্তিতে কাউকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় সেটাকে আমরা কমিউনালিজম বলবো। হোয়াট কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক্স আওয়ার কনস্টিটিউশন হ্যাজ? আমাদের সংবিধানের কী ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে? উত্তরটি হবে পার্টলি রিজিড, পার্টলি ফ্লেক্সিবল, অর্থাৎ কিছুটা অংশ রয়েছে যেগুলো অপরিবর্তনীয় আর কিছুটা অংশ রয়েছে যেগুলো পরিবর্তনশীল। পরের প্রশ্ন, দ্য প্রিএম্বল অব দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ, অর্থাৎ সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতকে কি হিসাবে ঘোষণা করে? উত্তরটি হবে এ সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। পরের প্রশ্ন, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার ইজ অ্যাডেড? অর্থাৎ কোন সংবিধান সংশোধনের দ্বারা সোশ্যালিস্ট এবং সেকুলার এই দুটি শব্দকে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? উত্তরটি হবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। 42তম সংবিধান সংশোধনের দ্বারা 1976 খ্রিস্টাব্দে এই সংবিধান সংশোধনটি করা হয়েছিল। এটিকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। পরের প্রশ্ন, নেম ওয়ান কাইন্ড অফ অফিস দ্যাট হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধান দ্বারা কোন অফিসটিকে মান্যতা দেওয়া হয় না? উত্তর হবে ডেপুটি প্রাইম মিনিস্টার। আমরা জানি আমাদের উপপ্রধানমন্ত্রী বলে কোনো পদ নেই। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রপার কনোটেশন অব দ্য টার্ম সেকুলারিজম? সেকুলারিজম এই শব্দটির প্রকৃত ব্যাখ্যা কী? ইন দ্য অ্যাফেয়ার্স অব গভর্নেন্স অ্যান্ড ফর্মুলেশন অব স্টেট পলিসিজ দ্য স্টেট ইজ নট গাইডেড বাই রিলিজিয়াস কনসিডারেশন। অর্থাৎ যখন অ্যাফেয়ার্স অব গভর্নেন্স, অর্থাৎ যখন দেশ পরিচালনা করার যে নীতি তৈরি করা হবে এবং রাজ্য পরিচালনা করার যে নীতি তৈরি করা হবে বা রাজ্য গঠন করার যে নীতি তৈরি করা হবে, সেখানে কোনো রকমভাবেই ওই সিদ্ধান্তগুলি ধর্মীয় বিশ্বাস দ্বারা পরিচালিত হবে না। পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য টার্ম সোভারেন ইমপ্লাই? অর্থাৎ সার্বভৌম এই শব্দটির দ্বারা আমরা কি বুঝি? উত্তর হবে ফ্রি ফ্রম এক্সটার্নাল কন্ট্রোল, অর্থাৎ ফ্রি ফ্রম বহিঃশক্তির দ্বারা নিয়ন্ত্রণ মুক্ত। The Indian Constitution, of which one of the following countries' conventions play a promiscuous role, অর্থাৎ ভারতীয় সংবিধান গঠনের ক্ষেত্রে কোন দেশের সংবিধান একটি বিশেষ ভূমিকা পালন করে বা বিশিষ্ট ভূমিকা পালন করে? উত্তর হবে ব্রিটিশ কনস্টিটিউশন, অর্থাৎ ব্রিটেনের যে সংবিধান, সেই সংবিধান ভারতীয় সংবিধান গঠনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে। স্বাভাবিক, তখন ব্রিটেনের অধীনেই ভারত ছিল। পরের প্রশ্ন, ইন্ডিয়ান পলিটি ইজ ড্যাশ ফেডারেল ইন নেচার? উত্তর হবে ফেডারেল ইন নেচার। পরের প্রশ্ন, ইন্ডিয়াজ পলিটিক্যাল সিস্টেম ইজ ড্যাশ? ভারতের রাজনৈতিক পদ্ধতিটি হলো ডেমোক্রেটিক, অর্থাৎ গণতান্ত্রিক। পরের প্রশ্ন, দ্য সিস্টেম অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি ড্যাশ? অর্থাৎ ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো মাল্টি পার্টি অ্যান্ড পার্লামেন্টারি ইন নেচার, বহুদলীয় এবং পার্লামেন্টারি ইন নেচার।
বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্র। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।